স্বাগতম হোক গল্পের আর একটা নতুন রহস্যময় গল্পে। এই জায়গাটা যেখানে আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি, এটা কোনো রাজবাড়ি না, কোনো পুরনো কবরখানাও না। এটা এক সাধারণ গেস্ট হাউস, ঠিক শহরের পাশে পাহাড়ের গায়ে টিমটিমে আলো জ্বালানো এক নির্জন স্থান। কিন্তু তার একটা রুম আছে, রুম 103, যা আসলে মোটেও সাধারণ না। প্রথম রাতে কেউ ঢোকে, সকালে চেক আউটের সময় চোখে আতঙ্ক আর মুখে একই কথা। রাতে ঘুম ভাঙতেই দেখি ঘরের দরজা নেই। কিন্তু অবাক ব্যাপার হলো, গেস্ট হাউসের নকশা অনুযায়ী রুম 103-তে আদৌ কোনো দরজার অস্তিত্বই নেই। তবে কি রাতে কেউ ঘরের বাইরে যায়, নাকি দরজা কখনো থাকেই না, শুধু অপেক্ষা করে কারো ঘুমিয়ে পড়ার? আজকের গল্প রুম 103। চলুন শুরু করা যাক। হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত রংডুং পাহাড়ি শহর, যার নাম শুনলেই একটা ঠান্ডা নিঃশ্বাস বুকের ভেতর দিয়ে নেমে আসে। এখানে বড় রাস্তা নেই, নেই কোনো দর্শনীয় স্থান কিংবা নামজাদা হোটেল। মোবাইলের নেটওয়ার্ক প্রায় বিলুপ্ত, আর সন্ধ্যার পরপরই গ্রামের পথঘাট গিলে নেয় কুয়াশা আর নিস্তব্ধতা। ঠিক এই জায়গাতেই এসে উপস্থিত হয়েছিল নীলাদ্রি চক্রবর্তী, পেশায় একজন স্বাধীন সাংবাদিক এবং ব্লগার। দ্য স্ট্রে টেইলস নামে তার একটা নিজস্ব ওয়েবসাইট আছে, যেখানে সে ভারতের নানা প্রান্তের অদ্ভুত, রহস্যময় ও লোককথার ভিত্তিতে গড়ে ওঠা স্থান নিয়ে লেখে। অনেক দিন ধরেই সে খুঁজেছিল এমন এক জায়গার যেখানে সাধারণ পর্যটকেরা যায় না, যেখানে কিছু অস্বাভাবিক ঘটনাকে স্থানীয়রা স্বাভাবিক বলেই ধরে নেয়। আর সেই সূত্রেই তার হাতে আসে রংডুংয়ের নাম, বিশেষ করে ডুয়ার্স রিট্রিট নামের এক পুরনো গেস্ট হাউস, যা লোকমুখে ভয়ঙ্কর হলেও খাতায় কলমে চালু আছে আজও। গেস্ট হাউসটি 3তলা কাঠের বাড়ি, সামনের বাগান জুড়ে কুয়াশা আর ছোট ছোট পাথরের পথ। বাড়িটির গঠন বেশ ক্লাসিক, তবে কিছুটা ভাঙাচোরা, যেন সময় এখানে থেমে গেছে। প্রবেশপথের উপর ঝুলছে পুরনো একটি কাঠের ফলক, ডুয়ার্স রিট্রিট, যেটা হাওয়ায় দুলে উঠেছে ক্লিক ক্লিক শব্দে। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে একটি শীতলতা নীলাদ্রিকে জড়িয়ে ধরে। ম্যানেজার ছিলেন একজন মাঝবয়সী লোক, নাম দোলনবাবু, যার চোখে যেন সবসময় ঘুম জমে থাকে আর ঠোঁটে লেগে থাকে একরকম অদ্ভুত হাসি। হাসি না বিদ্রুপ বোঝা যায় না। চেক ইন করতে গিয়ে যখন নীলাদ্রি বলে রুম 103 চাই, তখন দোলনবাবু কেবল তার দিকে একবার তাকিয়ে বলেন, আপনি নিশ্চিত? এই প্রশ্নে খানিকটা অবাক হলেও সে মাথা নেড়ে সম্মতি জানায়। এরপর দোলনবাবু নিজের তাক থেকে একটা ভারী লোহার চাবি বের করে দেন, যার সঙ্গে লাগানো আছে কাঠের প্যাটার্নের লেখা 103। রুমটা ছিল নিচতলায়, করিডোরের একবারে শেষ মাথায়, যেখানে করিডোরের আলো পর্যন্ত পৌঁছয় না ঠিকভাবে। দরজাটা ছিল অন্য ঘরগুলোর চেয়ে একটু মোটা কাঠের, রং কিছুটা ফিকে, আর চাবি ঘুরিয়ে ভেতরে ঢুকতেই একটা থমকে যাওয়া গন্ধ নাকে আসে, যেটা আর্দ্র কাঠ, পুরনো রং আর সময়ের গন্ধে মিশে গিয়েছে। ঘরের ভিতর ঢুকে প্রথমেই চোখে পড়ে জানালার কাছে জমে থাকা ঘন ধোঁয়া আর বিছানার উপরে রাখা একখানা সাদা চাদর, খুব নিখুঁতভাবে টানা, যেন সামান্য ভাঁজ পর্যন্ত নেই। বাঁদিকে একটা আলমারি, যার উপরে লেখা স্টাফ অনলি, অথচ ঘরটা অতিথিদের জন্যই
নির্ধারিত, কিন্তু সবথেকে অদ্ভুত লাগলো দরজার গঠন। ভেতর থেকে দেখা গেল কোনো নকিং হোল নেই, নেই দরজার কোনো হ্যান্ডেল বা লক সিস্টেম। বাইরে চাবি থাকলেও ভেতর থেকে দরজা বন্ধ করার কোনো উপায় নেই। বিষয়টা নীলাদ্রিকে একটু অস্বস্তিকর লাগলেও সে ভেবেছিল এটা হয়তো ডিজাইনের ভুল, অথবা এত পুরনো গেস্ট হাউসে এমন ত্রুটি হতেই পারে। কিন্তু সে ভুল ভাঙতে সময় লাগেনি। রাত যত গড়াতে লাগলো, ঘরের ভেতরে তাপমাত্রা কমতে লাগলো অস্বাভাবিকভাবে। জানালাগুলো বন্ধ থাকলেও ঠান্ডা বাতাস যেন কোথা থেকে এসে ঘাড় বরাবর গড়িয়ে পড়ছিল। ঘড়িতে তখন প্রায় রাত 2টো। হঠাৎ করে বিছানার নিচ থেকে একটা শব্দ, খসখস করে, যেন কেউ পায়ে পাতা টানছে অথবা হাঁটছে কার্পেটের ওপর। নীলাদ্রি এক ঝটকায় উঠে বসে। পুরো ঘর জুড়ে নিস্তব্ধতা। ঘরের বাম কোণায় রাখা আলমারির দরজাটা কাঁপছে সামান্য। আর হঠাৎ করেই তার মাথায় আসে, এই ঘরের ডিজাইনে তো বলা হয়েছিল কোনো আলমারি থাকার কথা নয়। নীলাদ্রি কিছুক্ষণ চুপ করে বসে রইল বিছানায়। নিস্তব্ধতা ঘন হয়ে এসেছে ঘরের ভেতরে। ঘড়ির কাঁটা যেন তার জন্য অপেক্ষা করছিল থেমে যাওয়ার। চোখ তার আটকে আছে সেই কাঁপা কাঁপা আলমারিটার দিকে, যেটার দরজা ধীরে ধীরে একটু একটু করে খুলে যাচ্ছে, অথচ ঘরে কোনো হাওয়া নেই, কোনো বাতাস নেই যেটা ঘটাতে পারে। সে ফোনটা হাতে নিয়েই ফ্ল্যাশ চালিয়ে আলো ফেলতেই দেখল আলমারির ভেতরটা একেবারে ফাঁকা। শুধু নিচে এক টুকরো সাদা কাগজ পড়ে আছে। কাগজটা তুলে হাতে নিতেই শরীর দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। কাগজের মাঝে বড় হরফে লেখা, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কালি যেন এখনো শুকোয়নি, অক্ষরগুলো একটু ঝাপসা। আর নিচে অদ্ভুতভাবে আঁকা ছিল ঘরের নকশার মতো কিছু রেখাচিত্র, যার মধ্যে একটি জায়গায় লেখা ছিল ডোর, না থাকা দরজা। নীলাদ্রি হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল সেই কাগজটার দিকে। মাথার ভিতর ভেসে উঠতে লাগলো দোলনবাবুর মুখ। চাবি দেওয়ার সময় সেই প্রশ্ন, আপনি নিশ্চিত কি এমন আছে এই ঘরে যা গোপন করে যাওয়া হয় সব সময়? সে ধীরে ধীরে কাগজটা ভাঁজ করে পকেটে রাখলো এবং উঠে গিয়ে আবার একবার ঘরটা ঘুরে দেখল। দরজার ভিতর দিকের কাঠের প্যানেলটা সে হাত দিয়ে ঠেলে দেখল এবং এবার সে বুঝতে পারল এই দরজাটা আদতে একটা দেওয়ালের অংশের মতো। একে কখনো সত্যিকারের দরজা ভাবাই ভুল। কিন্তু সে কি বাইরে থেকে এসে ঢুকেছিল, না অন্য কিছু ঘটেছিল, নাকি এটা একটা সাজানো প্রলাপ? তার মাথায় তখন একটাই চিন্তা, এই সব গল্পগুজব, অলৌকিক ব্যাপারগুলো হয়তোই মনের খেলা। কিন্তু যদি এগুলোর পিছনে বাস্তব কোনো ঘটনা থেকে থাকে, সে ঠিক করল সকালে উঠেই দোলনবাবুর সঙ্গে কথা বলবে এবং প্রয়োজনে গেস্ট হাউসে পুরনো নকশা বের করে দেখবে। কিন্তু তার আগেই ঘড়ির কাঁটা 3টায় এসে পৌঁছতেই এক অদ্ভুত কিছু শুরু হলো। ঘরের বাম দিকের দেওয়ালটা ধীরে ধীরে সাদা থেকে ফিকে ধূসর হয়ে যেতে লাগলো, আর সেই দেওয়ালের ওপর ফুটে উঠতে লাগলো অস্পষ্ট ছায়া, একটি নারীর মতো, দীর্ঘ চুল, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা অবস্থায়। নীলাদ্রি ফ্রিজ হয়ে গেল। সে শ্বাস নিতেও ভুলে গেল কয়েক সেকেন্ডের জন্য। ছায়াটা কিছু বলছিল না, শুধু একদৃষ্টে তাকিয়েছিল দেয়ালের দিকে, যেন সে জানে কেউ তার দিকে তাকিয়ে আছে। তারপর হঠাৎ করেই পুরো ঘরের আলো নিভে গেল, মোবাইলের টর্চও নিভে গেল।
নিজে থেকেই। ঘন অন্ধকারের মধ্যে শুধু একটা শব্দ শোনা গেল খুব কাছ থেকে, ঘরটা তোমার না। নীলাদ্রির গলা শুকিয়ে যাচ্ছিল, শরীর যেন অসাড় হয়ে এসেছিল। অন্ধকারে চোখ কিছুতেই দেখতে পাচ্ছিল না, শুধু অনুভব করতে পারছিল ঘরে কোনো এক অস্তিত্ব আছে, খুব কাছে, ঠিক তার ডান কাঁধের পেছনে। ঠান্ডা ঘাম মিশে যাচ্ছিল তার জামার কলারে। সে ফিসফিস করে নিজের কাছেই বলল, এটা মনের ভুল, মনের ভুল। কিন্তু পরক্ষণেই তার বাঁ কানের পাশে ঠান্ডা একটা নিঃশ্বাস অনুভব করল। গলার স্বর কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু কথা আটকে গেল গলায়। সাহস করে সে মোবাইলটা বের করে টর্চ অন করার চেষ্টা করল। মোবাইল চালু হলো ঠিকই, কিন্তু টর্চ নিজে থেকে অফ হয়ে যাচ্ছিল বারবার। বারান্দার বাইরের জানালায় একটা ঝড়ের আওয়াজ উঠতেই লাগলো, যেন কোন অদৃশ্য কিছু জানালায় ধাক্কা দিচ্ছে ঘন ঘন, অবিশ্বাস্যভাবে। বাইরে হাওয়া নেই, কুয়াশাও নয়, তবু পর্দা দুলছে। জানালার গ্লাসে ধোঁয়া জমছে ভেতর থেকে, আর তাতে কেউ আঙুল দিয়ে লিখছে উল্টো করে, লিভ। নীলাদ্রি আর থাকতে পারল না। সে এক দৌড়ে দরজার কাছে গেল, দরজার লক ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু সেটার কোনো হ্যান্ডেল নেই। সে ধাক্কা দিল, ধাক্কা দিতে দিতে চেঁচিয়ে উঠল, দোলন বাবু, কেউ আছেন? কিন্তু তার আওয়াজ যেন ঘরের চারিদিক থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল, ঠিক যেভাবে শূন্য ঘরে শব্দ গড়ায়। ঘরের মধ্যে কোথা থেকে যেন এক নারী কণ্ঠ ভেসে এলো, ম্লান, বিষণ্ণ, অথচ কাঁপা কাঁপা সুরে, তুমি দরজা খুঁজছ কেন? এই ঘরে তো দরজা ছিল না কখনো। নীলাদ্রি চিৎকার করে উঠল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই অন্ধকারের মধ্যে এক ঝলক আলোর মতো তার স্মৃতিতে ভেসে উঠল আগের রাতে তোলা সেই ছবিটা। সে তো রুমের দরজার ছবি তুলেছিল, সেটা কি এখনো আছে? সে তাড়াতাড়ি ফোন খুলে গ্যালারিতে গেল। ছবিটা সেখানে ছিল ঠিকই, কিন্তু অবাক কাণ্ড, ছবিতে দরজার জায়গায় শুধু একটা সাদা দেওয়াল দেখা যাচ্ছে, আর ছবির নিচে টাইম স্ট্যাম্প লেখা, রাত 3:03। অথচ এখন ঘড়িতে বাজে রাত 2:45। নীলাদ্রি মাথা নাড়ল, গলা শুকিয়ে কাঠ, শরীরের প্রতিটি স্নায়ু যেন লাফাতে শুরু করেছে। হঠাৎ করে ঘরের মাঝখানের বাতিটা নিজে থেকেই জ্বলে উঠল, কিন্তু আলোটা ছিল স্বাভাবিক নয়, একরকম নীলচে, যেন হাসপাতালের মরচে ধরা টিউবলাইটের মতন। আলোটা ফ্লিকার করতে করতে মাঝঘরের মেঝেতে ফেলে দিল এক ছায়া, একটা বাচ্চা মেয়ের মতো, যেটা পিছন ফিরে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে, চুল তার মেঝে ছুঁয়ে ফেলেছে। মেয়েটি ধীরে ধীরে বলল, তুমি সিটে বসেছিলে না? তাহলে দরজা খোলার সুযোগও থাকবে না। নীলাদ্রি কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়ল। মাথার মধ্যে ভেসে আসছিল তার ব্লগে লেখা আগের একটি রিপোর্ট, যেখানে এক মহিলা পর্যটক এই রুমে এক রাত্রি থাকার পর নিখোঁজ হয়ে গিয়েছিলেন। কেবল একটি লাইন লেখা ছিল তার রিপোর্টে, রুমে ঢুকেছিলাম, কিন্তু আর বাইরে আসা হয়নি। তখন সে ভেবেছিল ওটা বাড়িয়ে বলা, হয়তো বানানো গল্প, কিন্তু এখন এখানে বসে একা নিঃশ্বাসের ভেতরে এই অজানা আতঙ্ক ঢুকে যাওয়ার সময় নীলাদ্রি বুঝতে পারছে সব কিছুর পেছনে হয়তো কিছু সত্য লুকিয়ে থাকে। আর রুম 103 হয়তো কেবল একটি ঘর নয়, এটা এক ধরনের ফাঁদ, যেখান থেকে কেউ ফিরে আসে না, বা এলেও আর আগের মতো থাকে না। রাত তখন আরও গভীর, বাইরের ঝিঝির ডাক থেমে গেছে, জানালার বাইরেও যেন নিঃশব্দ এক শূন্যতা জমে উঠেছে। ঘরের ভেতরে শুধু টিমটিমে আলো আর নীলাদ্রির আতঙ্কে কুঁকড়ে যাওয়া মন।
সে বারবার নিজের ফোনে সময় দেখছে। ঘড়ির কাঁটা একভাবে আটকে আছে রাত 2:45-এ। নড়ছে না একটুও। তার গা শিউরে উঠল। এ কি সম্ভব? একবার দুবার ফোন রিস্টার্ট করেও দেখল, ফল এক। সময় এগোচ্ছে না, যেন সময়ও এই ঘরে ঢুকে এক জায়গায় আটকে গেছে। সে জানতো ভয় পেলে আরও বিপদ হয়, তাই নিজেকে সামলে সে ঘরের চারিদিকে নজর দিল। দেওয়ালের উপর সেই রহস্যময় রেখাচিত্র, জানালায় ভেজা কাঁচ, আলমারির দিক থেকে আসা একটি শোঁ শোঁ শব্দ, আর মেঝেতে পড়ে থাকা সেই ছায়াময় উপস্থিতি। কিন্তু এবার তার নজরে এলো অন্য এক জিনিস। ঘরের কোণে রাখা সে আলমারির পাশে মেঝেতে লেখা এক লাইন, যদি একবার শোনো বারবার ফিরতে হবে। হ্যান্ডরাইটিংটি যেন কারো ছোট হাতের লেখা, আগোছালো অথচ স্পষ্ট। এটা কে লিখল? কবে? নীলাদ্রি এবার সাহস করে আলমারির দরজা খুলে দেখলো আবার। এবার আর সেটা ফাঁকা ছিল না। ভেতরে একটা পুরনো স্কুল ব্যাগ, কিছু ছেঁড়া ছবি আর একটা হাফ পড়া ডায়েরি। সে হাত কাঁপতে কাঁপতে ডায়েরিটা খুলে দেখল। প্রথম পাতায় লেখা ছিল সায়ন্তী মিত্র, বয়স 13, ক্লাস 7। পাতাগুলোর লেখা কেমন যেন ঘেঁটে গেছে, কালি ছড়িয়ে ছড়িয়ে পড়েছে পাতার গায়ে, যেন কেউ হঠাৎ করে লিখতে লিখতে থেমে গেছে। কিন্তু একটি পাতায় হঠাৎ সে আটকে গেল। একটি তারিখ দেওয়া ছিল, 12ই অক্টোবর 1997, এবং নিচে লেখা, আজ ঘুম থেকে উঠে দেখি দরজা নেই। সবাই বলছে এই ঘরেই আগুন লেগেছিল, কিন্তু আমি তো এখানে এসে প্রথম দিন কাটালাম। রাত 3টের সময় কেউ দরজায় দাঁড়িয়েছিল। সে বলল, তুই এখন আমার জায়গায়। নীলাদ্রির মুখ শুকিয়ে গেল। 1997 সালে আগুন লাগার কথা সে পড়েছিল কিছু পুরনো আর্কাইভে। তখন এক মেয়ের মৃত্যু হয়েছিল গেস্ট হাউসের আগুনে, কিন্তু রহস্যজনকভাবে তার লাশ খুঁজে পাওয়া যায়নি। নাম ছিল সায়ন্তী। তাহলে এই ডায়েরি তারই? সেই ডায়েরি বন্ধ করে ফেলে, আবার জানালার দিকে তাকালো। এবার কাঁচে আবার কিছু লেখা হচ্ছে, একটি বাক্য যেন কারো ঠান্ডা আঙুলে আঁকা, আমি তো বেরোতে পারিনি, তুমিও পারবে না। হঠাৎ পেছনে কে যেন ধীরে ধীরে ফিসফিস করে বলল, তোর ঘর তো এইখানেই ছিল না? আর সেই সঙ্গে বিছানার নিচ থেকে বেরিয়ে এলো 2 হাত, পেট থেকে কাঁধ পর্যন্ত ঠান্ডা, সাদা একটা মুখ, চোখ নেই, নাক নেই, শুধু ঠোঁট নড়ছে, যেন কথা বলছে অথচ শব্দ নেই। নীলাদ্রি দৌড়ে সোজা দরজায় গিয়ে ধাক্কা দিল, কিন্তু এবার সে বুঝতে পারল দরজাটা আর দরজা নেই, এটা একটানা কাঠের দেওয়াল। কে যেন ভেতর থেকে শিকল এঁটে দিয়েছে তার চারপাশে, শুধু ধরা যাচ্ছে না। তখনই আবার মোবাইলটা কাঁপতে লাগলো নিজের ইচ্ছে মতো। স্ক্রিন জ্বলছে। হঠাৎ হোয়াইট স্ক্রিনে একটা লাইন, রুম 103, অকুপাইড ফর এভার। নীলাদ্রির দৃষ্টিতে তখন শুধুই ভয়। শরীর তার হিম হয়ে গেছে। মনে হচ্ছে কোনো অচেনা সময়ের ভিতরে আটকে গেছে সে। সেখান থেকে ফিরে আসার রাস্তা নেই, দরজা নেই, এমনকি বাস্তবতার কোনো ইঙ্গিতও নেই। রুম 103 শুধুমাত্র একটা রুম নয়, এটা যেন একটা গহ্বর। একবার ঢুকে পড়লে যেটা ধীরে ধীরে চুষে নেয় সব আলো, সব বুদ্ধি আর সব বিশ্বাস। সে কোনোভাবে নিজেকে টেনে নিয়ে এলো জানালার কাছে। বাইরের দিকটা দেখতে চাইল। দেখল না কুয়াশা, না রাস্তাঘাট, না অন্য ঘর, শুধু একরকম দুধ সাদা ফাঁকা জায়গা, যার কোনো দিক নেই, গভীরতা নেই। হঠাৎ মনে হলো তার চারপাশে এই ঘর ছাড়া আর কিছুই নেই, যেন গোটা পৃথিবীটাই এই ঘরের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। সে আবার আলমারির দিকে ফিরল।
সেখানে থাকা ব্যাগটা এবার খোলা। সে খোলেনি, তবুও ব্যাগের জিপার পুরোপুরি খোলা। ভেতরে একটা পুরনো ক্যাসেট প্লেয়ার, পেছনে ছেঁড়া কাগজে লেখা, প্লে অনলি when you want to remember what you forget। এটা কি অর্থ? সে কখনো কি ভুলে গেছে যা স্মরণ করতে ভয় করে? দাঁত কাঁপতে কাঁপতে সে ক্যাসেট প্লেয়ারটা চালু করলো। এক মুহূর্ত নীরবতার পর ভেসে এলো এক নারী কণ্ঠ, ধীরে ধীরে বলা, ম্লান কিন্তু ভয়ানক পরিচিত। নীলু, আমি তোকে খুঁজছিলাম। তুই তো আমায় ভুলে গেছিস। তোর বোন কি এত সহজে হারিয়ে যেতে পারে? নীলাদ্রির চোখ কুঁচকে উঠল। তার ছোটবেলায় মারা যাওয়া বোন নন্দিতা মাত্র 7 বছর বয়সে একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল তাদের বাড়ির পুরনো স্কুল বিল্ডিংয়ে। আর সেই পুরনো স্কুলটাই পরে ভেঙে দিয়ে এই গেস্ট হাউস তৈরি হয়েছিল। সে হঠাৎ বুঝে গেল রুম 103-এর এই ভয়, এই পাপ, এই ছায়াগুলো সব কিছুর শিকড় ছড়িয়ে আছে অতীতে। আর সেই অতীতের সঙ্গে আছে তার নিজের ব্যক্তিগত ইতিহাস। সে যেন নিজের অজান্তেই ফিরে এসেছে সেই সময়ের কাছে, যে সময়টা সে এতদিন ধরে এড়িয়ে চলেছিল। ক্যাসেট থেকে আবার শোনা গেল সেই কণ্ঠ, এবার যেন একটু জোরে, একটু হতাশভাবে। তুই বলেছিলি তুই আমার হাত ছাড়বি না, তাই না? নীলাদ্রি হঠাৎ চিৎকার করে উঠল, আমি কিছু ভুল করিনি, আমি তখন ছোট ছিলাম। তখনই ঘরের মেঝেতে ফাটল ধরতে শুরু করলো। দেওয়াল জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো পুরনো হাতের ছাপ, যেন অসংখ্য শিশু হাত। পিঠে, জানালায়, বিছানার নিচে, আলমারির পাশে, যা একসঙ্গে কাঁপছে, যেন কিছু বলতে চাইছে, জানাতে চাইছে। তার কানের কাছে কে যেন এবার ধীরে ধীরে ফিসফিস করে বলল, তুই ফিরে এসেছিস, এবার তোর ঘর এটাই। ঘরের মধ্যে বাতাস ভারী হয়ে এলো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মেঝের নিচে হঠাৎ করেই দেখতে পেল ছোট ছোট চোখের মতো কি যেন ঘুরছে। নীলাদ্রি বুঝল এই রুম তাকে বেরোতে দেবে না যতক্ষণ না সে তার অতীতের মুখোমুখি হয়। কিন্তু প্রশ্ন হলো, সে কি সত্যিই ভুলে গিয়েছিল নাকি ইচ্ছা করে ভুলেছিল? ঘরের বাতাস তখন আরো ভারী, যেন প্রতিটি নিঃশ্বাস নেবার জন্য পাথরের বাধা ঠেলে যেতে হচ্ছে। নীলাদ্রির মনে হচ্ছিল এই ঘর কেবল তাকে আটকে রাখেনি, বরং তার ভেতরের স্মৃতিগুলোকে জোর করে জাগিয়ে তুলছে। সেই সব কথা যা সে ভুলতে চেয়েছিল, সেই সব মুহূর্ত যা তার মস্তিষ্ক চেপে বসেছিল আড়ালে। আজ যেন ঘরটা তাকে জোর করে তার দেখাতে বাধ্য করছে। আবারও ঘরের এক কোণে আলো জ্বলল নিজে থেকেই। এবার সেই আলো ফেলে দিল এক পুরনো কাঠের ডেস্কের উপর, যেটা আগেও ছিল না। হঠাৎ যেন উঠে এসেছে মেঝে ফুঁড়ে। ডেস্কের ওপর রাখা একটা পুরনো ফটো ফ্রেম। নীলাদ্রি এগিয়ে গেল ধীরে ধীরে, যেন জানে এখানে কি দেখতে চলেছে। ফ্রেমে থাকা ছবিটা পুরনো, ঝাপসা, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে দুটি ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে একটা স্কুল বিল্ডিংয়ের সামনে। ছেলেটি নীলাদ্রি নিজে, আর পাশে ছোট্ট একটা মেয়ে, যার চুল বেনি করে রাখা, বাঁধা, চোখে ভয় মেশানো বিস্ময়। ছবির নিচে হাতের লেখা, নীলু ও নন্দু, প্রথম স্কুল দিবস। হঠাৎই নীলাদ্রির বুক কেঁপে উঠল। এই ছবিটা তো হারিয়ে গিয়েছিল অনেক বছর আগে। তাদের বাসায় আগুন লেগেছিল একবার, সেখানেই পুড়ে গিয়েছিল বহু স্মৃতি। এই ছবিটাও তাহলে এখানে এলো কিভাবে? তার পেছন থেকে আবার সেই কণ্ঠস্বর, নরম কিন্তু চাপা বিষে ভরা, তুই বলেছিলি আমায় কখনো ছেড়ে যাবি না। সেই ঘুরে দাঁড়ালো। এবার স্পষ্ট দেখতে পেল সেই মেয়েটাকে, নন্দিতা। কিন্তু এ কোন নন্দিতা? সে তো মারা গিয়েছিল, অথচ সামনে দাঁড়িয়ে আছে এখন এক মৃত ছায়ার রূপে। চুল এলোমেলো, মুখে দাগ, চোখ দুটো স্পষ্ট, যেন কুয়াশায় ঢাকা। আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি তোর জন্য,
মেয়েটি বলল, তুই তোর বন্ধুর জন্মদিনে গিয়েছিলি আর আমাকে বলেছিলি পরে কথা বলবো। সেই পরে আর আসেনি নীলু। নীলাদ্রি হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। মনে পড়ছে সব। সেদিন নন্দিতা তাকে বারবার বলেছিল তার সঙ্গে স্কুলে যেতে। তার ভয় লাগছিল, কিন্তু সে গুরুত্ব দেয়নি। বলেছিল, তুই বড় হয়েছিস, এসব ভয় পেলি কেন? এবং পরদিন স্কুলে আগুন লেগেছিল। কেউ জানতো না নন্দিতা ক্লাসরুমে লুকিয়েছিল ভয় পেয়ে। ওর দেহ মেলেনি কখনো। তুই কি চাস এখন? কাঁপা কাঁপায় বলল নীলাদ্রি। মেয়েটি এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল। সেই স্পর্শ ঠান্ডা, অথচ কোনো যন্ত্রণা নেই তাতে। তুই যদি এখানে থাকিস এক রাত, একটাই রাত, তাহলে তোর ভুল ক্ষমা করে দিতে পারি। মেয়েটি বলল নিঃশব্দে, তুই যদি থেকে যাস, অন্য কেউ আর এখানে আসবে না। এই ঘর ফাঁকা হয়ে যাবে চিরতরে। নীলাদ্রি বুঝল এটা একটা প্রস্তাব, কিন্তু ত্যাগ দিতে হবে নিজেকে, তার জীবন, তার বাইরের পৃথিবী। এই ঘরে আটকে থাকতে হবে তাকে, মুক্তি দিতে হবে নন্দিতাকে। ঘরের বাতাস তখন স্তব্ধ। দেওয়ালের ঘড়ির কাঁটা আবার চলতে শুরু করেছে, কিন্তু কোন দিকে সে বুঝতে পারছে না। ঘড়ির কাঁটা যেন চলার ছল করছিল, কিন্তু ঘরের বাতাসে সময় জমে গিয়েছিল। নীলাদ্রির মনে হচ্ছিল পৃথিবীর বাকি সবকিছু যেন এই মুহূর্তে থেমে আছে, একমাত্র এই ঘর ছাড়া। রুম 103 কেবল একটা ঘর নয়, এটা যেন আত্মার এক পরীক্ষা কক্ষ, যেখানে হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা অপরাধ বোধ, হারানো সম্পর্ক আর অপূরণীয় দায়গুলো একে একে সামনে এসে দাঁড়ায়। নন্দিতা তখনও দাঁড়িয়ে নীলাদ্রির দিকে তাকিয়ে আছে শূন্য চোখে। তার চোখে নেই রাগ, নেই অভিযোগ, কিন্তু এক গভীর অপেক্ষা আছে, এমন এক দাবি যা এড়ানো সম্ভব নয়। নীলাদ্রির মনে হচ্ছিল এই আত্মা মুক্তি চায় না, প্রতিশোধও না। সে চায় মীমাংসা, চায় তার গল্পটা যেন কেউ ঠিক মতো শোনে, স্বীকার করে। নন্দিতা আবার প্রশ্ন করল, তুই থাকবি? এটাই তো আমার জায়গা ছিল, কিন্তু সবাই ভুলে গেছে। তুই তো ভুলবি না, তাই না? নীলাদ্রির গলা শুকিয়ে গেছে। সে জানে এখানে থেকে যাওয়ার মানে বাস্তব পৃথিবী থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, কিন্তু তার ভেতরের সেই অপরাধ বোধ, ছোটবেলার সেই ভুল যা সে ভুলে যেতে চেয়েছিল, কিন্তু ঘরটা তাকে মনে করিয়ে দিল বারবার। এখন তাকে ঠেলে দিচ্ছে সেই সিদ্ধান্তে। সে জানালার দিকে তাকালো। সেখানে কুয়াশার চাদর নেমে আসছে ধীরে ধীরে। বাইরের পৃথিবী আর দেখা যাচ্ছে না, যেন আর কোনো দুনিয়া নেই, নেই কেউ অপেক্ষায়। তার পরিবার, কাজ, বন্ধুরা সব কিছুই যেন গল্পের মতো দূরে সরে গেছে। আলমারির পাশে হঠাৎ একটা কাঠের চেয়ারে আগুন ধরল। না, এটা বাস্তব আগুন নয়, যেন স্মৃতির আগুন। নন্দিতার মৃত্যুর মুহূর্তটা তার চোখের সামনে দৃশ্যমান হয়ে উঠল। সেদিনের সেই পুড়ে যাওয়া স্কুল ঘর, সেই মেয়ে যাকে সে চুপচাপ রেখে গিয়েছিল ভয়ে, বিরক্তিতে। তার মুখ আবার ফিরে এলো সামনে। সে বলল ধীরে ধীরে, আমি যদি থেকে যাই, তাহলে তুই মুক্তি পাবি? নন্দিতা হাসল না, কেবল বলল, আমি তখন চলে যেতে পারবো। আর কেউ আসবে না এই ঘরে, আর কেউ আটকে পড়বে না। রুমটা শেষ হবে। হঠাৎ ঘরের দেওয়াল কেঁপে উঠল। ঘড়ির কাঁটা আবার একটানা ঘুরছে, এবার শব্দ করে। আলমারির ভেতর থেকে সেই ডায়েরির পাতাগুলো বাতাসে উড়ে উড়ে ছড়িয়ে পড়ল ঘরের চারিদিকে। আর প্রত্যেকটা পাতায় লেখা একটাই লাইন, রুম 103। একসময় ঘর ছিল, এখন সে এক মন। নীলাদ্রি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার হাত দুটো কাঁপছে, কিন্তু চোখে ভয় নেই, আছে এক ধরনের শান্তি। সে বলল, তুই যা, আমি থাকবো। নন্দিতার মুখের ছায়ায়
তখন একরাশ কৃতজ্ঞতা। সে ধীরে ধীরে পেছনে সরে গেল। জানালার পাশে দাঁড়িয়ে সে আবার বলল, ভয় পাস না, আমি তোর পাশে আছি। এবার ঘরটা দরজা খুঁজে পাবে। এক ঝাপটা বাতাস এলো, ঘরের ভেতর সব আলো নিভে গেল এক মুহূর্তে। যখন আবার জ্বলল তখন ঘরে আর কেউ ছিল না, কেবল ঘরের বাইরে লেখা হয়ে গিয়েছে চক দিয়ে, রুম 103 ভ্যাকেন্ট। পরদিন সকালে পাহাড়ি গেস্ট হাউসটির করিডোরে সূর্যের আলো ফোটে ধীরে ধীরে। দরজার ফাঁক গলে সে আলোকরেখা পৌঁছয় রুম 103-এর দরজার নিচে, যেখানে এখন আর কোনো শব্দ নেই, নেই কোনো সাড়া, নেই সে অদৃশ্য ভার যার উপস্থিতি এতদিন ছায়ার মতো থেকে গেছে। রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছেন গেস্ট হাউসের মালিক মিসেস কার্ভি। বয়স 45-এর কোঠায়, অভ্যস্ত মুখে রোজকার কাজ সামলালেও তার মুখে আজ এক অদ্ভুত নীরবতা। কারণ এই প্রথম রুম 103 থেকে কেউ কোনো অভিযোগ ছাড়াই সকালবেলা নিজে থেকে বের হয়নি। কেউ ভয় পেয়েছি, দরজা নেই বা আয়নায় ছায়া নেই জাতীয় কোনো অভিযোগ জানায়নি। রাতের পাহারাদার বিজয় এগিয়ে এসে ফিসফিস করে বলল, ম্যাডাম, গতকাল যিনি উঠেছিলেন রুমে, সেই মিস্টার নীলাদ্রি, উনি তো আর রিসেপশনে ফেরেনি। মিসেস কার্বি কপাল কুঁচকে তাকালেন। মানে, রুমে আছেন বুঝি এখনো? বিজয় মাথা নাড়ল। না ম্যাডাম, দরজা খোলা, আমি ভিতরে উঁকি দিয়েছিলাম, কেউ নেই। তাহলে কি চুপি চুপি চলে গেছেন? সম্ভব, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রুমটা আজ একদম ফাঁকা। বিজয় থেমে বলল, মানে সব আসবাব আছে, কিন্তু অনুভূতিটা নেই ম্যাডাম, যা এতদিন ছিল। মিসেস কার্ভি একটু চিন্তায় পড়লেন, তারপর ধীরে পা টিপে এগিয়ে গেলেন 103 নম্বর ঘরের দিকে। সেই দরজা যা বহু অতিথির ঘুম কেড়ে নিয়েছে, আজ তার উপর চক দিয়ে লেখা একটাই কথা, ভ্যাকেন্ট। তিনি দরজা ঠেলে ভিতরে ঢুকলেন। ঘরটি সাজানো গোছানো, বিছানা ছোঁয়ানো, জানালা খোলা, বাতাস চলাচল করছে স্বাভাবিকভাবে। দেওয়ালে কোনো আঁচড় নেই, আয়নায় নিজের প্রতিবিম্ব পরিষ্কার, মেঝেতে নেই কোনো খসখসে পদচিহ্ন, নেই বাতাসের মধ্যে সেই ঠান্ডা কনকনে ভার যেটা এতদিন ধরে ছায়ার মতো থাকত। কিন্তু ঘরের এক কোণে টেবিলের ওপর রাখা একটা নোটবুক। খুলতেই দেখা গেল প্রথম পাতায় লেখা, আমি ছিলাম, এখন ঘরটা মুক্ত, এন। মিসেস কার্ভি কিছুক্ষণের জন্য নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। এই ঘর বহু বছর ধরে যেন কারো দুঃখ অভিশাপের ভার বইছিল। বহু অতিথি এসেছেন, কেউ এক রাত থাকতে পারেননি, কেউ পালিয়েছেন, কেউ অসুস্থ হয়েছেন, কিন্তু আজ ঘরটা যেন নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ করেই দূরে কোথাও বেল বাজল। নতুন অতিথি এসে গেছেন হয়তো। মিসেস কার্ভি ধীরে দরজা টেনে বন্ধ করলেন। বাইরের লেখা ভ্যাকান্ট শব্দটা নিজে থেকেই মুছে যেতে লাগলো, যেন বাতাসে ভেসে মিলিয়ে গেল অতীতের এক দীর্ঘ অভিশাপ। ঘরটা নিঃশব্দ, কিন্তু তার ইতিহাসের পাতায় একটা নতুন নাম লেখা হয়ে গেল, নীলাদ্রি সেন। একজন যে তার ভুলকে স্বীকার করে এক প্রেতাত্মাকে শান্তি দিয়েছিল। দুদিন কেটে গেছে, রুম 103 একেবারেই নিঃসঙ্গ অবস্থায়। গেস্ট হাউসের অন্যান্য ঘর ব্যস্ত অতিথিদের আনাগোনায়, কিন্তু 103 নম্বর ঘর যেন কোনো এক শোকস্মৃতির মতো, নীরব ও নিষ্প্রাণ। রিসেপশন ডেস্কের খাতায় এখন আর কেউ সেই ঘরের জন্য আবেদন রাখে না। তৃতীয় দিনে সকালে একটি গাড়ি এসে থামল গেস্ট হাউসের সামনে। গাড়ি থেকে নামলেন একজন মধ্যবয়সী মহিলা, স্মার্ট পোশাক, চোখে গাঢ় ফ্রেমের চশমা, হাতে নোটবুক। নাম ডক্টর অন্বেষা ধর, একজন প্যারানর্মাল রিসার্চার, যিনি পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার ভৌতিক কেস নিয়ে
দীর্ঘদিন গবেষণা করছেন। তিনি রিসেপশন দাঁড়িয়ে বললেন, আমি অন্বেষা ধর। ফোনে কথা হয়েছিল মিসেস কার্ভির সঙ্গে। রুম 103 সম্পর্কে কিছু নথি দেখব ও 1 রাত থাকব ঘরটিতে। মিসেস কার্ভি কিছুটা দ্বিধা নিয়ে বললেন, ম্যাডাম, আপনি নিশ্চিত তো? রুমটা এখন শান্ত হলেও এর ইতিহাস কিন্তু ভয়াবহ। অন্বেষা হেসে বললেন, ভয় আমি পাই না। আমি শুনেছি এই ঘরে সম্প্রতি একজন অতিথি এসেছিলেন, যিনি ঘরটিকে কিছুটা মুক্তি দিয়েছেন। আমি জানতে চাই কিভাবে। মিসেস কার্ভি তাকে রুমের চাবি তুলে দিলেন। যদিও ভেতরে কিছু নেই, না সেই ঠান্ডা শ্বাস, না নীল আলো ঝলকানি, তবু ইতিহাস তো মুছে যায় না এত সহজে। ঘরে ঢুকে অন্বেষা ব্যাগ থেকে একটি ইএমএফ ডিটেক্টর বের করলেন, একটি ছোট রেকর্ডার চালু করলেন এবং জানালার পাশে বসে ডায়েরি খুললেন। সেই পুরনো ডায়েরি যেটা মিস্টার সেন রেখে গিয়েছিলেন। প্রথম পাতায় লেখা সেই লাইনটা আবার পড়লেন তিনি, আমি ছিলাম, এখন ঘরটা মুক্ত, এন। অন্বেষা নিঃশব্দে ডায়েরির পরের পাতাগুলো উল্টাতে থাকলেন। সেখানে প্রতিটি পাতায় অদ্ভুতভাবে লেখা রয়েছে এমন সব বাক্য যেগুলো হয়তো ঘরের পুরনো আত্মারা বলে গেছেন। আমি তাকিয়ে থাকি আয়নার দিকে, কিন্তু কিছু দেখি না। দরজা না থাকলে ঘুম ভাঙে না। আমরা সবাই একসাথে আছি, একজন এলেই অন্যজন যেতে পারে। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে উঠল। ইএমএফ ডিভাইস লাল আলোতে কাঁপতে লাগলো। জানালার কাছে নিজের প্রতিবিম্ব দেখে অন্বেষার মুখ থমকে গেল। আয়নায় সে একা নয়, তার পেছনে একটি ছায়া দাঁড়িয়ে। সে ধীরে ঘুরে তাকালো, কিছু নেই। তবুও ঘরের দেওয়ালে এবার নিজে থেকে গায়ে আঁকা হলো এক নতুন বাক্য, সে গেছে কিন্তু আমরা সবাই যাইনি। অন্বেষা এক চুমুক নিঃশ্বাস নিলেন। তার গবেষণা এবার সত্যি গভীরে যাচ্ছে। এই ঘর হয়তো একটি আত্মা থেকে মুক্ত হয়েছে, কিন্তু অন্য অনেকেই এখনো রয়ে গেছে, বন্দি অতীত আর অসমাপ্ত ইতিহাসের মেঘে। এই ভ্যাকান্ট রুম হয়তো এখন এক নতুন গল্পের সূচনা মাত্র। ঘড়ির কাঁটা তখন রাত 12টা ছুঁয়েছে। পাহাড়ি নিস্তব্ধতা চারিদিক ঢেকে রেখেছে। পাইন গাছগুলো বাতাসে দুলছে ধীরে ধীরে, যেন কোনো অদৃশ্য ছায়া তাদের পাশ দিয়ে হেঁটে চলেছে। রুম 103-এর জানালা খুলে রাখা। সেই জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে, আর প্রতিবার সেই হাওয়ায় দোলায় পর্দা দুলছে অস্বাভাবিক ছন্দে। ডাক্তার অন্বেষা বিছানার পাশে মেঝেতে বসে তার যন্ত্রপাতি ছড়িয়ে রেখেছেন। ইলেকট্রনিক ভয়েস ফিনোমেনা রেকর্ডার, ইভিপি, থার্মাল ইমেজার, নোটপ্যাডে আঁকা ঘরের মানচিত্র, সবই যেন প্রস্তুত কোনো অস্তিত্বের মুখোমুখি হওয়ার জন্য। ঘরের মাঝখানে রাখা কাঠের আয়নাটার সামনে বসে তিনি মৃদু স্বরে প্রশ্ন করলেন, এখানে কেউ আছো? যদি থাকো আমাকে একটা চিহ্ন দাও। প্রথমে কোনো সাড়া নেই, কিন্তু কয়েক সেকেন্ড পর ইভিপি মেশিনটা হঠাৎ এক বিকট ফিসফাস ধরা দিল। কান পাতলে মনে হয় কেউ বলছে 7, 8, 9। সবই ছিল। অন্বেষা চমকে উঠলেন। তিনি ডায়েরি সেই পাতাটা খুঁজে বের করলেন, যেখানে লেখা ছিল তারা সবাই ছিল, শুধু একদিন একজন ফিরে গেল না। তিনি বুঝলেন ঘরটি হয়তো একসময় বহু আত্মার আশ্রয় হয়ে উঠেছিল, কিন্তু তাদের মধ্যে একজন ছিল যার গল্প কেউ শোনেনি, যে কোনো এক রাতে রয়ে গিয়েছিলেন একা। তিনি আয়নার দিকে তাকিয়ে আবার প্রশ্ন করলেন, তুমি কি সেই একজন? তুমি কি এখনো এখানে আছো? এইবার জানালার পর্দা হঠাৎ ছিঁড়ে পড়ল মেঝেতে। বাতাস যেন এক মুহূর্তে ভারী হয়ে উঠল। ঘরের দেওয়ালে নিজে থেকেই গা ছমছমে লিপিতে
লেখা হতে লাগলো, ওরা চলে গেছে, কিন্তু আমি ছিলাম ভুল রোল কলের নামে। অন্বেষা স্থির হয়ে গেলেন। এতদিন ধরে ঘরটি যেসব অতিপ্রাকৃত উপস্থিতির কথা জানিয়েছে, তারা কেউ হয়তো মূল বাসিন্দা ছিল না, বরং তারা সবাই শিকার হয়েছিল সেই ভুল আহ্বানের। একবার ভুল নাম ডাকা হয়েছিল এবং তখনই কেউ ভুল করেই ফিরে যেতে পারেনি। হঠাৎই রেকর্ডারের স্পিকারে ভেসে এলো একটি অদ্ভুত মৃদু কণ্ঠ, নীলাদ্রির গল্প শেষ, কিন্তু আমারটা শুরু হয়নি। এই বাক্য শুনে অন্বেষার শরীরে কাঁটা দিয়ে উঠল। তাহলে নীলাদ্রি সেন যে আত্মাকে মুক্তি দিয়েছিলেন, সে একমাত্র বন্দী ছিল না। ঘরটি ছিল বহু আত্মার সমষ্টি, এবং সেই ভুল রোল কল আজও কাউকে ভুল করে ডেকে নেয়। ঘরের দরজার পাশের দেওয়ালে তখন একটা নতুন চক লাইন আঁকা হচ্ছিল নিজে থেকেই, একটা জ্যামিতিক চক্র, যার মাঝে লেখা, ঘর থেকে বেরিয়ে যাওয়া মানেই মুক্তি নয়। কেউ কেউ চলে যেতে পারে, কেউ কেউ থেকে যায়, কিন্তু কেউ কেউ হারিয়ে যায়, আর তাদের খোঁজে ঘর আবার কাউকে ডাকে। ডাক্তার অন্বেষা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখে ভয়ের চিহ্ন নেই, বরং উৎসুক জিজ্ঞাসা। তার রেকর্ডারে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে অস্বাভাবিক তথ্যগুলো লিপিবদ্ধ হয়েছে, কিন্তু সে জানে ঘরের আসল কাহিনী এখানেই শেষ নয়। সে আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে দেখে বলল, রুম 103, আমি ফিরব। আর তখনই ঘরের আলো নিভে গেল এক মুহূর্তে, এবং দরজা নিজে থেকে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। রাত প্রায় 2:30। ঘরের আলো বন্ধ হয়ে যাওয়ার পর অন্বেষা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। বাইরের জগৎ যেন এক মুহূর্তে কুয়াশার আড়ালে ঢেকে গেছে। জানালার কাঁচ এখন কুয়াশায় ঢাকা, ভেতর থেকে কিছু দেখা যাচ্ছে না। ঘরের দেওয়ালগুলো মনে হচ্ছে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে, বা হয়তো শুধু তার মনে হচ্ছে। কিন্তু এখানে মনে হওয়া আর বাস্তবের পার্থক্য প্রতিবার ভুল প্রমাণিত হয়েছে। তিনি ধীরে ধীরে ব্যাগ থেকে একটি ছোট টর্চ বের করলেন। আলোটা সরু, কিন্তু একমাত্র আশ্রয়। ঘরের মধ্যে আবার কিছু শব্দ ভেসে উঠল। দেওয়ালের গায়ে খসখস করে যেন কেউ লিখছে। ঘুরে তাকাতেই দেখতে পেলেন দেয়ালের নিচের অংশে চক দিয়ে লেখা, সি ইজ লিসেনিং, সি ওয়ান্টস টু স্টে। অন্বেষা এবার আয়নার দিকে তাকালেন, কিন্তু আয়নায় তিনি নিজেকে দেখতে পাচ্ছেন না। আয়নায় ভেসে উঠেছে একটি ছোট মেয়ের ছায়া, হয়তো 10-12 বছর বয়স, চুল খোলা, চোখ দুটো ঘোলাটে। সে তাকিয়েছে ঠিক আয়নার মাঝখান থেকে, কিন্তু যেন এক ফ্রেমে আটকে গেছে। অন্বেষা নিঃশব্দে ফিসফিস করে বললেন, তুমি কে? আয়নার গায়ে ছায়ামূর্তি ঠোঁট নাড়ালো, কিন্তু কোনো শব্দ বেরোলো না। তবে তার পিছনে এক মুহূর্তের জন্য ভেসে উঠল এক ক্লাসরুমের ছবি, বহু পুরনো, ধ্বংসপ্রাপ্ত। আর সেই ক্লাসরুমে একটা ডেস্কের উপরে খোদাই করে লেখা, রুমি, রোল 9। অন্বেষার ঠোঁট ফাঁকা হয়ে গেল। সে তো এসেছিল রুম 103 রহস্য জানার জন্য, কিন্তু গল্পটা তো অন্য কোথাও এগিয়ে যাচ্ছে। রোল 9, এই নাম তো সে শুনেছিল কয়েক মাস আগে অন্য একটি কেসে। এক মেয়ে, রুমি, যে স্কুলের আগুনে মারা গিয়েছিল, অথচ তার নামে আজও প্রেজেন্ট বলা হয়। ঘরের বাতাস ঠান্ডা হয়ে এলো আবার। দেওয়ালে চক দিয়ে এবার বড় করে লেখা হলো, রুম 103 ইজ দ্য ওয়েটিং রুম ফর দোজ হু ওয়ার নট কল্ড ব্যাক। অন্বেষা ধীরে ধীরে পিছনে ফিরলেন। পেছনে দাঁড়িয়ে আছে সেই ছায়া মেয়েটি, কিন্তু এখন আর শুধু আয়নায় নয়, ঘরের মেঝেতে, বাস্তবের মধ্যে। তার ঠোঁট নড়ে। এবার স্পষ্ট শোনা গেল, তুমি এসেছো শুনতে? আমায় শোনাও, আমার গল্প শোনাও। অন্বেষা স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। ঘরের মেঝে যেন তার পায়ের নিচে নড়ছে। সময়
আর বাস্তবতার রেখা একে একে মুছে যাচ্ছে। তখনই রেকর্ডার চালু হয়ে গেল নিজে থেকেই, এবং মেয়েটি বলল, আমার নাম রুমি। আমি কোনোদিন হোস্টেল থেকে বাড়ি ফিরিনি। রোল কল হতো, আমি উত্তর দিতাম, কিন্তু কেউ শুনতো না। এখন শুনছো। রেকর্ডারে সেই কণ্ঠস্বর স্পষ্ট উঠতে লাগলো, আর সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে সেই পুরনো স্কুল ঘরের গন্ধ ভেসে এলো। চকে লেখা অঙ্ক, পুরনো বইয়ের পাতা আর পুড়ে যাওয়া কাঠের ছাই। অন্বেষা বুঝলেন, এই ঘর শুধু একটি আত্মার নয়, এটা যেন একটি অপেক্ষাকৃত সময়ের পলকা প্রান্ত, যেখানে ভুলে যাওয়া আত্মারা অপেক্ষা করে শেষবারের মতো কাউকে নিজেদের কথা শোনাতে। এবং আজ সেই শ্রোতা তিনি। রেকর্ডারে রুমির কণ্ঠস্বর ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠছিল। না, তা কাঁপা কণ্ঠ নয়, বরং শান্ত, স্থির, অথচ তার গভীরে ছিল এক অনুচ্চারিত কান্না, এক দীর্ঘ প্রতীক্ষার ক্লান্তি। অন্বেষা চুপ করে শুনছিলেন, যেন কোনো পুরনো ভুলে যাওয়া গান আবার নতুন করে বাজছে। আমার মা আমাকে প্রতিদিন ফোন করতো হোস্টেলে। আমি বলতাম, আজ আমি সিট নাম্বার 7-এই বসেছিলাম মা, তুমি শুনলি? তারপর একদিন আগুন লাগলো স্কুলে। সবাই দৌড়েছিল, কেউ জানলো না। আমি তখন ক্লাসে ছিলাম, ক্লাস 3B। কেউ খেয়াল করলো না আমি নেই। তারপরও পরদিন রোল কল হয়েছিল। আমি বলেছিলাম, প্রেজেন্ট স্যার, কিন্তু কেউ শুনল না। অন্বেষার চোখে জল এসে গেল অজান্তে। এই ঘর, এই চার দেওয়াল হয়তো সত্যি কেবল একটি স্থান নয়, এটি একটি স্মৃতি, একটি অনুপস্থিত উপস্থিতির ঘর। যারা চলে গিয়েও হারিয়ে যায়নি, যারা ফিরে আসার সুযোগ পায়নি, কিংবা যাদের বিদায় কেউ শুনতে চায়নি, তাদের জন্য এই ঘর যেন এক মানসিক জেলখানা। রুমের ছায়া ধীরে ধীরে এগিয়ে এলো। সে অন্বেষার দিকে এক টুকরো চক বাড়িয়ে দিল। অন্বেষা হাতে নিলেন সেটি। স্পষ্ট বুঝতে পারলেন, এটি সেই চকের টুকরো যা দিয়ে রুমির নামে শেষবার স্কুলের বোর্ডে লেখা হয়েছিল। রুমি বলল, এই ঘরটা এখন তোর। তুই চাইলে আমায় ছেড়ে দিতে পারিস, তুই চাইলে আমাকে জানালার বাইরে নিয়ে যেতে পারিস। আমি যেতে চাই। অন্বেষা একটু থমকে গেলেন। বহুবার বহু আত্মার সঙ্গে কথা বলেছেন, বহু ঘর তিনি পরীক্ষা করেছেন, কিন্তু প্রথমবার কাউকে তিনি বলতে শুনলেন, আমাকে মুক্ত করো। তিনি ধীরে ধীরে ঘরের মাঝখানে সেই চক দিয়ে একটি বৃত্ত আঁকলেন, যেমন রোল কলে নাম লেখার সময় ছোটরা গোল করে দিত ফেভারিট নেম। তিনি সেই বৃত্তের মাঝখানে লিখলেন, রুমি, রোল নাম্বার 9, প্রেজেন্ট অ্যান্ড ফ্রি। এক মুহূর্তের জন্য ঘরের বাতাস থেমে গেল। জানালার কাঁচ আবার স্বচ্ছ হয়ে উঠল। আয়নার গায়ে আর ছায়া নেই। দেওয়াল থেকে মুছে যেতে লাগলো সব খোদাই, সব লেখা, সব দাগ। রেকর্ডারের লাল আলো টুক করে নিভে গেল। রুমি হেসে বলল, তুই শোনালি, আমি এখন যেতে পারি, কিন্তু ঘরটা থাকবে, হয়তো কারো অপেক্ষায়। আবার তারপর এক নিঃশব্দ বাতাসে মেয়েটি মিলিয়ে গেল। না ধ্বনি, না আলো, কেবল যেন মনে থেকে গেল সেই শব্দ, প্রেজেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট। অন্বেষা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তিনি জানালার দিকে এগিয়ে গেলেন, সেটি খুলে দিলেন। পাহাড়ের নিচে রাত ঘনিয়েছে, শহরের আলো ঝিকিমিকি করছে, কিন্তু ঘরটি এখন ভারমুক্ত, শান্ত। ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যাওয়ার সময় তিনি একবার পেছনে তাকালেন। রুম 103 এখন খালি, তবে দরজার পাশে ছোট করে লেখা রয়ে গেছে, নেক্সট গেস্ট মাস্ট লিসন, নট রেকর্ড। অর্থাৎ কেউ যদি সত্যি এই ঘরের গল্প বুঝতে চায়, তাহলে তাকে কেবল ডেটা সংগ্রহকারী হয়ে উঠলে চলবে না, হতে হবে একজন শ্রোতা, একজন
সান্ত্বনা দাতা, আর সেই দায়িত্ব এখন হয়তো তার। তিনি ধীরে পা ফেলে চলে গেলেন সিঁড়ির দিকে। দরজা ধীরে ধীরে বন্ধ হলো। ঘর নিঃশব্দ। রুম 103 তার গল্প শেষ করলো, আবার নতুন কাউকে ডাকার অপেক্ষায়। আপনারা শুনলেন রুম 103, এক ঘরের নিঃশব্দ আর্তনাদ। জানেন তো, কিছু ঘর শুধু থাকার জায়গা নয়, তারা স্মৃতি ধরে রাখে। আর কিছু স্মৃতি বেঁচে থাকে প্রেজেন্ট স্যার বলে, সাড়া দেওয়ার অপেক্ষায়। আপনাদের কি মনে হয়, এই ঘরটা কি সত্যি ফাঁকা হয়ে গেল, নাকি আবার কারো জন্য অপেক্ষা করছে? কমেন্টে জানান আপনাদের অভিজ্ঞতা। আর যদি গল্প ভালো লেগে থাকে, হোক গল্পের সঙ্গেই থাকবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ গল্প শেষ হলেও ঘরটা কিন্তু এখনো খোলা। তাহলে 16 গল্প হারিয়ে যাও শব্দে।